আসসালামু আলাইকুম। গত প্রায় 5-7 বছরের মতো এবারও বাজেটের দিন অর্থাৎ আজ 6 জুন 2024 আজকে আমাদের সংসদে আহ 53তম বাজেট পেশ করতে যাচ্ছেন আমাদের এখনকার অর্থমন্ত্রী। উনি অলরেডি সংসদে বাজেটের প্রস্তাবনা নিয়ে বসেছেন। এবারে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে আমাদের বাজেটের সাইজটা বেড়েছে। 1972 সালে যে বাজেটটা তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব দিয়েছিলেন, সেই সময় হচ্ছে সেই বাজেটের থেকে আজকে 1000 গুণ বড় বাজেট। প্রায় তখন 800 কোটি টাকার বাজেট থেকে আজকে 8 লাখ কোটি টাকার বাজেটে রূপান্তরিত হয়েছে আমাদের এই বাজেটটা। তো সেই জায়গায় আমরা একটা মজার, আমি একটা রিল ছেড়েছি, আপনারা হয়তো দেখবেন। সেটি হচ্ছে যে বাজেটের অর্থ কি। এটা ফরাসি শব্দ, আমরা জানি। বুজেটে বলা হয়, এর অর্থ হচ্ছে থলে বা ব্যাগ, যে কারণে অর্থমন্ত্রীগণ সারা পৃথিবীতেই বাজেটের জন্য একটা ব্রিফকেস নিয়ে বা একটা থলে নিয়ে ঢোকেন। এই ট্র্যাডিশনটা ব্রেক করেছেন ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার। গত বছর বা গত বছরগুলো দেখেছি আমরা, উনি ট্যাব নিয়ে এসেছেন, উনি কোনো পেপার দেন নেই, কোনো সুটকেস বা ব্রিফকেস ওনার হাতে ছিল না। এছাড়া কানাডাতে আমি আমরা দেখতে পাই কানাডাতে অর্থমন্ত্রী যখন বাজেট প্রস্তাবনা নিয়ে আসেন, তখন উনি নতুন জুতো কিনেন এবং এটার কি ব্র্যান্ড, কি কালার, এটি নিয়ে অনেক কোশ্চেন চলে। যাই হোক, এটি বাজেট সংশ্লিষ্ট মজার কিছু তথ্য, যেটি টেলিভিশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখে থাকেন। আজকে আমরা এই যে 53তম বাজেট বাংলাদেশে, সেই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, আমরা যারা ফাইন্যান্স প্রফেশনাল আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে আমি ফোকাস করব। সেটি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখানে আপনার যে বাজেটের যে প্রস্তাবনা, এখনো এটি প্রস্তাবনা আকারে আছে, এটি আলোচনা চলবে এবং জুন মাসের শেষ বৃহস্পতিবার আবার এটা পাশ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, আজকে যেমন প্রথম বৃহস্পতিবার, আজকে হচ্ছে আপনার এটিকে প্রস্তাবন করা হচ্ছে এবং জুন মাসের শেষে এটি পাশ হবে যথারীতি। এই ফাইন্যান্স বিলটা ফাইন্যান্স অ্যাক্টে রূপান্তরিত হবে এবং সেই পরবর্তীকালে আমরা দেখব যে এটি হচ্ছে যে আহ, আলোচনা চলবে, অনেক সমালোচনা হবে, কারেকশন হবে। তো সেই অর্থে আমরা যেটি হচ্ছে যে তফসিল টু যেটি বলা আছে, 1 জুলাই 2024 সালের থেকে আমরা এটা কার্যকর হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু এসআরও বা কিছু ইনস্ট্যান্টলি কাজ চলে, শিডিউলগুলোর পরিবর্তনটা ইমিডিয়েটলি ইফেক্ট হয়, বাট এই যে ফাইন্যান্স বিলের এই অংশগুলো আসলে 1 জুলাই থেকে অ্যাপ্লিকেবল হবে। সো আমরা একটু প্রথম, এই বাজেটটা চেঞ্জ হতে পারে অনেক ধরনের, যেহেতু এখন পর্যন্ত সব আলোচনা কেউ শেষ করতে পারেননি, কেউ অ্যানালাইসিস এখনো খুব আগাতে পারেন নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটাকে প্রাইমারিলি একদম একটা ডিসক্লেমার দিতে চাই, একদম প্রাইমারি ডিসকাশন, এটি নিয়ে অনেক ধরনের পরিবর্তন পরিবর্ধন চেঞ্জ আসতে পারে। এটি একদম ইনিশিয়াল যেটি আমরা পেয়েছি আমাদের হাতে গণমাধ্যমের থ্রুতে আসছে, সেটি আমরা কিন্তু বাজেট অ্যানালাইসিসের প্রথম, বাংলাদেশের প্রথম ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি এই আলোচনাটা শুরু করছি। সেটি হচ্ছে আমরা 2023 সালের যে আয়কর আইন আসলো, আমরা দেখলাম সেটি হচ্ছে 12 নম্বর আইন 2023 সালের। এটি সেকশন 2 সাবসেকশন 69-এ সংজ্ঞায়িত ছিল যে পার্সন কি হবে, ইন্ডিভিজুয়াল। সেটা হচ্ছে সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম যে গত বছরের ন্যায় প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য আছে, এটা চেঞ্জ হয়নি। এটি অনেকের প্রপোজাল ছিল যে 4 লাখ, ইভেন 5 লাখ পর্যন্ত ছিল, এটা চেঞ্জ হয়নি। পরবর্তী 1 লাখ টাকার 5%, এটি হচ্ছে একই আছে। এখানে চেঞ্জ আসছে, যেখানে হচ্ছে পরবর্তী 4 লাখ টাকা, এখানে একটু 1 লাখ টাকা রুম দেওয়া হয়েছে 10%। এরপরে 5 লাখ টাকার নেক্সট স্ল্যাবে হচ্ছে 15%, অর্থাৎ কেউ যদি প্রথম 3.5 লাখ টাকা আয় করেন তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু এরপরের 1 লাখ, অর্থাৎ 4.5, 3.5 থেকে 4.5 পর্যন্ত, যে স্বাভাবিক আমাদের পুরুষ যারা, এখানে মহিলা বা তৃতীয় লিঙ্গ অথবা বয়স্ক মানুষ অথবা আহ যুদ্ধাহত মুক্তিযুদ্ধে, এনাদেরটা ভিন্ন, এটা পরে বলছি। প্রতিবন্ধী শিশুদের বাবা মারা, এটি পরে বলছি। বাট জেনারেলি আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য প্রথম 3.5 লাখ টাকা শূন্য, কোনো ট্যাক্স দিতে হবে না। এবং 3.5 থেকে 4.5 পর্যন্ত আয়ের জন্য, বা 3.5 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য 5%। এবং পরবর্তীকালে আবার 4.5-এর উপর থেকে নেক্সট 4 লাখ, অর্থাৎ 4.5 থেকে 8.5 পর্যন্ত এই স্ল্যাবের জন্য 10%। আবার এই যে 8.5 হিসাব করলাম, এই 8.5 থেকে 13.5 পর্যন্ত 15%। এই 13.5 থেকে 18.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 20%। এবং এর পরের 18.5 থেকে এই 20, মানে 38 পর্যন্ত 25%। এবং নতুন করে একটা স্ল্যাব আসছে, যেটা আমরা আগে ছিল না, 30% অবশিষ্ট যারা আয় করবেন, অর্থাৎ হাই ইনকাম গ্রুপের যারা বেশি ইনকাম করবে তাদের জন্য কিন্তু এখানে একটা ভয়ের বিষয় আছে।
ট্যাক্স বার্ডেন বাড়বে, এটা 30% করা হয়েছে স্বল্প আয়ের লোকদের জন্য, যারা প্রথম 10 লাখ 15 লাখ টাকা ইয়ারলি ইনকাম, 10 থেকে 12 15 লাখ টাকা ইনকাম, তাদের জন্য কিন্তু এখানে আসলে একটু সুযোগ থাকলেও সর্বোচ্চ ট্যাক্স পেইদের জন্য এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া যথারীতি প্রতি বছরের মতো যেটি স্বাভাবিক একজন ব্যক্তির জন্য 3.5 লাখ টাকা, সেটি হচ্ছে 65 বছরের ঊর্ধ্ব পুরুষ এবং মহিলাদের, সকল মহিলাদের জন্য, মহিলা করদাতাদের জন্য এটা 4 লাখ টাকা, অর্থাৎ 50,000 টাকা ছাড় রয়েছে। তৃতীয় লিঙ্গের জন্য, তৃতীয় লিঙ্গের স্বাভাবিক ব্যক্তির জন্য এটি 4,75,000, মানে আর এই মানে বেশ একটা ভালো ছাড় দেওয়া আছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই শুরু হবে 5 লাখ, অর্থাৎ 5 লাখ পর্যন্ত তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, 5-এর পরের অংশের উপর ট্যাক্স দিতে হবে। এছাড়া যে কোনো স্ল্যাবে পড়া একজন ব্যক্তির যদি একজন প্রতিবন্ধী শিশু থাকে, তাহলে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক সন্তানের জন্য 50,000 টাকা করে এডিশনাল একটা ছাড় পাবেন, অর্থাৎ প্রতি প্রতি বাচ্চার জন্য 50,000 টাকা করে পাবেন। এছাড়া বাংলাদেশে অনিবাসী, অর্থাৎ যিনি হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি, এইরূপ সকল করদাতার অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে যারা হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি এবং তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না। এখন মোট আয়ের করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে, অর্থাৎ আপনি এই যে মোট আয়ের করমুক্ত যদি আপনি ক্রস করেন, তাহলে ন্যূনতম কর, মানে যদি আপনার এখানে ক্রস করে যদি 5 টাকা 10 টাকা 50 টাকা 2,000 টাকা 1,500 টাকা হয়, তাহলে এটি থাকবে না, তখন মিনিমাম একটা অ্যামাউন্ট চলে আসবে 5,000 টাকা। কোন অঞ্চলের জন্য? ঢাকা উত্তর সিটি, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য। যদি আপনি মিনিমাম স্ল্যাবটা ক্রস করেন, তাহলে এখানে 500 700 হওয়ার সুযোগ নেই, সরাসরি 5,000 হবে। অন্য অন্য সিটি কর্পোরেশনে 4,000, এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য এলাকার জন্য 3,000, এটা আমরা জানি। এই অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তি, পার্সন উইথ ডিসএবিলিটি বলিতে প্রতিবন্ধী অধিকার আইন, অধিকার ও সুরক্ষা আইন 2013 সালের যে আইনটা, সেটি সেকশন 39 অনুযায়ী এর ধারা, মানে সরি সেকশন 31 অনুযায়ী আপনার এখানে প্রতিবন্ধী হিসেবে একটা সার্টিফিকেট লাগবে, নিবন্ধন লাগবে। এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, অনুচ্ছেদ খতে কোম্পানি, ব্যক্তি সংঘ, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, তহবিল এবং অন্য সত্তা, যাদের ক্ষেত্রে অনুচ্ছেদ ক, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বাদে অন্য সবার জন্য যেটি হবে সেটি হচ্ছে, এখানে আমরা দেখেছি যে আরোপিত তাদের মোট আয়ের উপর কর হার নিম্নরূপ হবে। কিরকম? কোন কোম্পানির রেজিস্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানির হতে লব্ধ লভ্যাংশ আয় ব্যতিরিক্ত অন্য অন্য সকল আয়ের উপরে, অর্থাৎ যদি বাংলাদেশের রেজিস্টার কোনো কোম্পানি যদি অন্য কোনো কোম্পানি থেকে ডিভিডেন্ড পায়, সেটি ছাড়া নর্মাল আয়ের উপরে যে রেটটা হবে সেটি হচ্ছে এখানে বলছি। এরূপ প্রত্যেকটি, যেমন দফা খ, গ, ঘ, উম বর্ণিত কোম্পানি সহ ব্যতীত, অর্থাৎ নিচের গুলো বাদে শুধুমাত্র এরূপ প্রত্যেকটি কোম্পানি যেটি পাবলিকলি ট্রেডেড, মানে স্টক এক্সচেঞ্জ লিস্টেড এবং পাবলিকলি ট্রেডেড হয়, এরকম কোম্পানি যাদের মার্কেটে 10% হচ্ছে ইনিশিয়াল আইপিওর মাধ্যমে আসছে, অর্থাৎ ওয়ালটন অথবা রবি, তারা কিন্তু লেস দেন 10%, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, তাদের ভিন্ন ভিন্ন রেটে হবে। কিন্তু যদি 10% বা অ্যাভব যদি ইনিশিয়াল আইপিওর মাধ্যমে আপনি স্টক মার্কেটে আসেন, তাহলে আপনার কর হার হবে 22.5%। তবে শর্ত থাকে যে বিবেচ্য আয় বর্ষে সকল প্রকার আয় এবং প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন 5 লাখ টাকার অধিক বা বার্ষিক মোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উক্ত কর হারের আয়ের উপরে 20% হবে। অর্থাৎ আমরা ক্লিয়ারলি বুঝিয়ে দিই, প্রত্যেকটা লিস্টেড কোম্পানি যারা 10%-এর উপরে আইপিও দিয়ে স্টক মার্কেটে আসছে, তারা হচ্ছে নর্মালি 22.5%, কিন্তু তারা যদি 36 লাখ টাকার ঊর্ধ্বে যদি ক্যাশ ট্রানজেকশন না করে এবং ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন যদি 5 লাখ টাকার নিচে করে এবং আয় এবং ব্যয়, তাহলে সেক্ষেত্রে তারা আরো 2.5%, অর্থাৎ 20% তাদের ট্যাক্স রেট হবে। অর্থাৎ যদি কেউ ক্যাশলেস ট্রানজেকশন করতে পারে, তাহলে লিস্টেড কোম্পানির জন্য এখানে আরো ছাড় আছে, 20% ট্যাক্স হবে। এরপরে এরূপ প্রত্যেকটি কোম্পানি যেটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড নয় বা আইপিওতে 10%-এর কম দিয়েছে, এরকম কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স রেট হবে হচ্ছে 25%, এবং তারা যদি শর্ত পূরণ করতে পারে, অর্থাৎ তারা যদি ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন 5 লাখ টাকার নিচে এবং সারা বছরে মোট 36 লক্ষ টাকার নিচে ক্যাশ ট্রানজেকশন করে থাকেন, অর্থাৎ ক্যাশলেস যদি প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে 25-এর জায়গায় 22.5 হয়ে যাবে, 2.5% ছাড় পাবে। এছাড়া কোম্পানি আইন 1994 সালের 18 নম্বর আইনের অধীনে ওপিসি, নতুন যেটা 2020 সালের অ্যামেন্ডমেন্ট আসছে, ওপিসির ক্ষেত্রে এটি হবে হচ্ছে 20%। তবে সত্য হচ্ছে তাদের এটাকে অবশ্যই অবশ্যই 22.5% হচ্ছে তাদের রেট, আর যদি তারা এই
ক্যাশ ট্রানজেকশনের এই লিমিটটা বা এই 36 লাখ টাকার যে সর্বোচ্চ যে সিলিং দেওয়া আছে এটিকে যদি প্রতিপালন করতে পারে তাহলে 22.5 থেকে 20% হবে। অর্থাৎ লিস্টেড কোম্পানি এবং ওপিসি বোথ হচ্ছে ক্যাশলেস করতে পারলে 20% ট্যাক্স রেট হবে। এছাড়া আদার যত কোম্পানি তাদের ক্ষেত্রে 27.5%, আর যদি এই ক্যাশ লিমিটটা যদি মেনটেন করতে পারে এই 36 লাখ টাকার এবং ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন 5 লাখ টাকার নিচে এটা মেনটেন করতে পারে তাহলে এটা হবে হচ্ছে 25%। এছাড়া আপনার ব্যাংক, বীমা এবং ফাইন্যান্স কোম্পানি যারা হচ্ছে প্রত্যেকটি কোম্পানি যারা পাবলিকলি ট্রেডেড কোম্পানি অথবা এরূপ কোম্পানি যাদের পাবলিক ট্রেডেড নয় এরকম কোম্পানির ক্ষেত্রে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 37.5%। অর্থাৎ আপনার বাংলাদেশের ব্যাংক, বীমা, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং হচ্ছে ফাইন্যান্স কোম্পানি যারা লিস্টেড তাদের 27.5%, এবং যারা হচ্ছে লিস্টেড না তাদের 40%। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে এটি 37.5%। সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল তামাকজাত পণ্য যারা প্রস্তুত করে তাদের এটা 45%। মোবাইল অপারেটর 45%। এবং কোম্পানি এবং ব্যক্তি সঙ্গ নহে, অর্থাৎ কোম্পানি এবং ব্যক্তি অ্যাসোসিয়েশন অফ পার্সন নয় এরকম বাংলাদেশি অনিবেশী মানে অনিবেশী মানে বাংলাদেশি বেশি ব্যতীত, হ্যাঁ বাংলাদেশি অনিবেশী, অনিবেশী বাংলাদেশি ব্যতীত এরূপ অন্য অন্য ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে অনিবেশী হচ্ছে ফরেন যারা আছে, ফরেনার যারা আছে বাংলাদেশি না, ফরেন লোকজন যারা বাংলাদেশে আছে এরকম ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট হবে 30%। কোম্পানি নহে এরূপ হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল প্রস্তুতকারক কোম্পানির জন্য 45%। কোম্পানি নয় এরকম ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ অথবা অন্যান্য কর্পোরেট করারোপযোগ্য সত্তার ক্ষেত্রে 27.5%। সমবায় সমিতির ক্ষেত্রে হচ্ছে 20%, যেটি হচ্ছে 2001 সালের 47 নম্বর আইন, সমবায় সমিতি আইন অনুযায়ী যারা নিবন্ধন আছে এবং তারা যারা ব্যবসা পরিচালনা করে থাকেন, তারা বিভিন্ন কাজ করে থাকেন, কর্ম পরিচালনা করে থাকেন, তাদের 20%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর 15% হবে। এখানে অনুচ্ছেদে এই উপরে ব্যাখ্যা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে বোঝানো যায় যে এরূপ কোম্পানি যেটা পাবলিক পাবলিক লিমিটেড কোম্পানি বুঝাইবে যা 1994 সালের আপনার অনুসারে আইন অনুসারে বাংলাদেশে নিবন্ধিত এবং আয় বর্ষের আয়কর নির্ধারণ করা হইবে সেই আয় বর্ষ সমাপ্তির পূর্বে উক্ত কোম্পানি ঢাকা মানে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে পিএলসি কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য আরজেসি, এবং তারা স্টক এক্সচেঞ্জে দুইটা ঢাকা এবং চট্টগ্রামের যে কোনো একটা বা দুটোই যারা লিস্টেড তাদেরকে পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলা হবে। এরপরে দেখুন সারচার্জের যে বিষয়টা, স্বাভাবিক ব্যক্তি করদাতা অর্থাৎ এসএসজি বিং ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আয়কর আইন 2023-এর 12 নম্বর আইন, যেটা আমরা লাস্ট আইন দেখলাম, এর ধারা 167 আন্ডার সেকশন 167 অনুযায়ী পরিসম্পদ অর্থাৎ অ্যাসেট এবং দায় লাইবিলিটির বিপরীতে প্রদর্শিত নিম্ন ভিত্তিতে সম্পদের এই নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে এই অনুচ্ছেদের অধীন সারচার্জ পরিগণনার পূর্বে পরিবেশ সারচার্জ ব্যতীত, অর্থাৎ যেটা হচ্ছে আমরা কে কার্বন ইমিউনিশনের জন্য যে গাড়ি বা পরিবেশ মানে সারচার্জ ছাড়া নর্মাল সারচার্জের সিলিংটা কিরকম হবে দেখেন। যদি আপনি একজন ব্যক্তি ট্যাক্স পেয়ার হন এবং আপনার নেট, আপনার অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে নেট যদি পরিসম্পদ 4 কোটি টাকার নিচে হয় তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে না। 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত 10%। এখন কোশ্চেন হচ্ছে 4 কোটি টাকার থেকে 10 কোটি টাকায় নাই, কিন্তু আপনি নিজ নামে একের অধিক মোটর গাড়ি আছে, দুটো কার আপনার নামে, দুটো গাড়ি আছে, অথবা মোট 8,000 বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি। অর্থাৎ আমরা দেখি যে 2-2.5 হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনি, কারো যদি 8,000-এর উপরে স্কোয়ার ফিট থাকে বা একাধিক গাড়ি থাকে তাহলে এই মোট পরিসম্পদ 4 কোটি টাকার নিচে হলেও তার ক্ষেত্রে 10% সারচার্জ প্রযোজ্য হবে। এখন 4 কোটি থেকে 10 কোটি টাকা বললাম, 10 কোটি টাকার থেকে 20 কোটি টাকা পর্যন্ত সারচার্জের পরিমাণ হচ্ছে 20%। এবার হচ্ছে 20 কোটি টাকার থেকে 50 কোটি টাকা পর্যন্ত হচ্ছে 30%। এবং নিট পরিসম্পদ অর্থাৎ আপনি 50 কোটি টাকার উপর যদি হয় তাহলে 35%। এখানে এই অনুচ্ছেদে নিট পরিসম্পদের মূল্যায়ন বলিতে আয়কর আইন 2023 সালের ধারা 167 নিয়ম অনুযায়ী পরিসম্পদ দায়ের সম্পদ এবং দায়ের বিপরীতে প্রদর্শনযোগ্য নেট পরিসম্পদের মূল্যবান নেট ওর্থ অথবা আমরাকে নেট অ্যাসেট যেটা বলি সেটাকে বুঝাবে। মোটর গাড়ি বলিতে বাস, মিনি বাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্রাঙ্ক লরি, পিক আপ ভ্যান, হিউম্যান হলার, অটো রিক্সা এবং মোটর সাইকেল ব্যতীত অন্য অন্য মোটরযানকে বোঝাবে। অর্থাৎ এইগুলো ছাড়া এই যে
বাস ট্রাক এগুলো তো ব্যবসার জন্য হয়, মানে প্রাইভেট কার এবং জিপ টিপ গুলোকে বোঝানো হয়েছে। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ অন্যান্য ব্যবসার ক্ষেত্রে করদাতা ব্যবসায়ত অর্জিত আয়ের উপর 2% হারে সারচার্জ দিবে। এটা আলাদা একটা সারচার্জ। যারা হচ্ছে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ এই ধরনের ব্যবসা করবেন তাদের ট্যাক্স রেট বেশি আমরা দেখেছি। এছাড়াও তাদেরকে আবার সারচার্জ দেওয়া দিতে হবে 2.5%। কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের যদি নিশ্চিত করা হয় তারা যদি এখানে পড়েন, তাহলে সেক্ষেত্রে বলবৎযোগ্য আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখিলে উক্ত প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর 2.5% চার্জ হবে, অর্থাৎ সারচার্জ হবে। অর্থাৎ স্কুল কলেজে আপনি ট্যাক্স রেট 15% নিয়ে অ্যাডভান্টেজ নিচ্ছেন, কিন্তু অ্যাডভান্টেজের পরে যদি আপনি কোনো সাধারণ অটিস্টিক বা এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আপনি ওপেন না রাখেন, তাহলে আপনার কিন্তু 2.5% সারচার্জ দিতে হবে। পরিবেশ সারচার্জ, যেটাকে হচ্ছে আমরা বলছি এনভায়রনমেন্টাল সারচার্জ, সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যার নামে একাধিক গাড়ি আছে, একটার অধিক দ্বিতীয় গাড়ি, অতঃপর গাড়ি বলে উল্লেখিত রয়েছে তাহার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য, অর্থাৎ একটা গাড়ি আপনার আছে এটাতে সমস্যা নেই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গাড়ির জন্য আপনাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। সেটা কিরকম? 1500 সিসি থেকে 1500 সিসি বা 75 কিলোওয়াটের পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য 25,000 টাকা, যেটা গত বছর একই রকম ছিল। 1,500 1,500 সিসি থেকে 2,000 সিসি পর্যন্ত হচ্ছে 50,000। 2,000 সিসি থেকে 2,500 সিসি পর্যন্ত 75,000 টাকা অতিরিক্ত পরিবেশ সারচার্জ দিতে হবে। 2,500 2,500 সিসি থেকে শুরু করে 3,000 সিসি পর্যন্ত 1.5 লাখ টাকা। 3,000 সিসি থেকে 3,500 সিসি পর্যন্ত 2 লাখ টাকা। 3,500 অর্থাৎ 3,500 সিসির উপরে আপনার যে কোনো সেকেন্ড গাড়ি বা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এডিশনাল গাড়ির জন্য 3.5 লাখ টাকার সারচার্জ আপনাকে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে পরিবেশ সারচার্জ। তবে শর্ত থাকে যে একাধিক গাড়ির ক্ষেত্রে সেই গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে, উক্ত গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ির বিপরীতে সারচার্জ পরিবেশ পরিশোধ করতে হইবে। এই হচ্ছে বিষয়টা। এখানে আমরা একাধিক গাড়ি কর রেয়াতের ক্ষেত্রে আমরা যেসব চেঞ্জগুলো আসছে, সেটি হচ্ছে কোনো করদাতা বিনিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের ন্যূনতম 10% বা 25%, 10 শতাংশ বা 25 জনের অধিক যদি কর্মচারী প্রতিবন্ধী হয়, অর্থাৎ আপনার অর্গানাইজেশনে 10%-এর অধিক অথবা 25 জন সংখ্যার বেশি যদি থাকে, আপনি যদি প্রতিবন্ধীদের নিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে উক্ত করদাতাকে প্রদেয় করের 5% অথবা প্রতিবন্ধী ব্যক্তিবর্গের পরিশোধিত মোট বেতনের 75% যা কম নয় তার হচ্ছে কর রেয়াত পাবেন। অর্থাৎ 5% ওভারঅলের উপরে, অথবা যে পরিমাণ স্যালারি দিচ্ছেন প্রতিবন্ধীদের জন্য, কর্মচারীদের জন্য, তার 75%, এই দুটোর যেটা বড় সেইটাই হচ্ছে আপনি আপনি কর রেয়াত পাবেন। কোনো করদাতা বিনিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অনূন্য 10% এবং 25 জন যদি কর্মচারী তৃতীয় লিঙ্গের হয়, তাহলে একই ক্ষেত্রে 5% ট্যাক্স ছাড় পাবেন, অথবা তাদের তৃতীয় লিঙ্গের কর্মচারীদের উপরে প্রদেয় বেতনের 75% পর্যন্ত আপনি কর রেয়াত নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বড় ইস্যু। আর একটা ইস্যু যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনার আয়কর আইন 2023 সালের ইন্ডিভিজুয়ালের যে পরিচ্ছেদ ক বললাম, এটি শুরু হবে হচ্ছে, আপনাকে বলেই দিলাম যে এটা আমাদের শুরু হবে হচ্ছে 1 জুলাই। হ্যাঁ, 1 জুলাই থেকে এই হচ্ছে মোটামুটি ইস্যু। সো এই বিষয়গুলো নিয়ে প্রথম ভিডিওটা আমরা অলরেডি করে ফেললাম। আমার মনে হয় যে আমি এরপরে ধারাবাহিকভাবে আগামী কয়েকদিনে আপনাদের বেশ কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এই এই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন কোন কোন বিষয়গুলো বোঝা দরকার, কোন কোন বিষয়গুলো আরো বেশিভাবে আপনার জানা দরকার। সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।